হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। গতকাল আমাদের চ্যানেলে কোনো রকম টেক নিউজ আসেনি, সো বুঝতেই পারছেন আজকে যে টেক নিউজটা হবে না, একদম জবরদস্ত টেক নিউজ হবে। এর সাথে সাথে বলে দিই, পোকো কিন্তু আজকে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি 3টে ফোন লঞ্চ করিয়ে দিয়েছে, অবশ্যই খবর থাকবে। এছাড়াও রিয়েলমি 7 এই কয়েকদিন আগে এই সিরিজটা ভারতের বাজারে লঞ্চ করলো, বাংলাদেশের বন্ধুরা সবে মাত্র হাতে পেয়েছেন। অবশেষে রিয়েলমি 8 এই ফোনটারও খবরাখবর আসতে চলেছে। রেডমি নোট 10 সিরিজ অনবদ্য কিছু খবর আছে শুধুমাত্র আপনাদের জন্য, এক্সক্লুসিভ লিক শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আজকের এপিসোডে আপনারা যে কমেন্টটি করবেন, আমি পরবর্তী টেক নিউজ এপিসোডে একজন বন্ধুর কমেন্ট আমি আমার এই পরিবারের সাথেই শেয়ার করব। আসুন আজকের এপিসোড শুরু করি। আজকের প্রথম খবর আমরা শুরু করব হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট আপডেট দিয়ে। হ্যাঁ, গত দু একদিন আগে টেক নিউজে আমি বলেছিলাম হোয়াটসঅ্যাপের একটা নতুন ফিচার্স অ্যাড হতে চলেছে, ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার্স। এই ফিচার্সটা কিন্তু অবশেষে রোল আউট হওয়া শুরু হয়ে গেছে। প্রথমে বেটা পর্যায়ে ছিল, অবশেষে স্টেবল পর্যায়ে রোল আউট হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ দাবি করছে নভেম্বরের মধ্যে তারা সমস্ত 100% ইউজারকে কিন্তু এই যে ফিচার্সটা তারা দিয়ে দেবে। আর এই যে ফিচার্সটার আমি এই গভীরে যাচ্ছি না, আমি আগের দিনের টেক নিউজে কিন্তু এর ফিচার্সটা সম্ভবত বলে দিয়েছি। সুতরাং এই আপডেটটা অবশ্যই আমার ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে আরও একটা ছোট্ট আপডেট দিয়ে দিই ওপোর তরফ থেকে। গতদিনের টেক নিউজে আমি বলেছিলাম ওপো একটা নতুন ফোন লঞ্চ করতে চলেছে চায়নার বাজারে, ওপো K7X। ফোনটা স্পেসিফিকেশন আগের দিনই বলা হয়ে গেছিল। ওই মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 720 চিপসেট আছে, কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে। এই ফোনটা কিন্তু চায়নার বাজারে লঞ্চ করে গেছে এবং 16,700 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে কিন্তু লঞ্চ করা হয়েছে। খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে অবশ্যই বলতে হয়। আমি চাইবো ওপো কিন্তু এই ফোনগুলো ভারতের বাজারে যদি লঞ্চ করতে পারে, বাংলাদেশের বন্ধুরা যদি এই সমস্ত ফোনের স্বাদ নিতে পারে, অবশ্যই সেটা আরও আমাদের কাছে বড় পাওনা হয়ে দাঁড়াবে। এর পরের আপডেটটা আসছে ভিভোর তরফ থেকে। অরিজিন ওএস এটা সম্পর্কে আপনাদের বলেছিলাম এবং ভিভো আন্দাজ করা যাচ্ছে প্রথম দিকে ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসে এবং তারপরের দিকে মিড বাজেট যে ফোনগুলো রয়েছে সেখানেও এই অরিজিন ওএসটাকে রোল আউট করা শুরু করে দেবে। তবে কবে থেকে রোল আউট করবে মিড বাজেট সেন্ট্রিক ফোনগুলো তার কোনো খবরাখবর এখনও পর্যন্ত নেই। তবে অরিজিন ওএসের নতুন একটা ফিচার সেটা জানা যাচ্ছে, এই অরিজিন ওএসে দুটো সেক্টর থাকবে। একটা ভিভোর যে ফানটাচ ওএসের ওপর কাজ করে সেটাকে আরও অপটিমাইজ করে একটা ওএস তৈরি করা হবে, আর একটা থাকবে পিও স্টক অ্যান্ড্রয়েড। ধরুন আপনার কোনো সময় একটা কাস্টমাইজ ওএস ইউজ করতে ইচ্ছে করছে, আপনি ওয়ান ক্লিকে সেই কাস্টমাইজ ওএসটা ইউজ করতে পারবেন। আবার কোনো সময় হয়তো আপনার স্টক অ্যান্ড্রয়েড ইউজ করতে ইচ্ছে করছে, কোনো রকম ব্লোটওয়্যার আপনার ইচ্ছা করছে না ইউজ করতে বা দেখতে, আপনার রমটা একটু অন্যরকম হলে ভালো হয়, অনেকেরই ইচ্ছে থাকে। তো আপনি আবার এক ক্লিকে এই স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস হিসেবে ওই ফোনটাকে ইউজ করতে পারবেন। আমরা অ্যাকচুয়ালি আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে যেটা করে থাকি, উইন্ডোজ 8 ইউজ করি, আবার সাথে সাথে উইন্ডোজ 10ও ইউজ করি ডুয়েল বুটিংয়ের মাধ্যমে। সো এখানে এই ফিচার্সটাই দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েডের মাধ্যমে, অবশ্যই একটা ভালো ফিচার্স। আমি চাই সমস্ত ফোনেই এই সমস্ত ফিচার্স দিলে ভালো হয়। এরপরে যে আপডেটটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা কিন্তু আরও একটা এক্সাইটিং ফিচার্স গুগল মেসেজ সার্ভিসের পক্ষ থেকে। হ্যাঁ, গুগল মেসেজ সার্ভিসে আরও একটা নতুন ফিচার্স অ্যাড করা হচ্ছে। একটা শিডিউল টাইমে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন। ধরুন আপনার বন্ধুর 12টায় জন্মদিন আছে, আপনি তাকে উইশ করতে চাচ্ছেন কিন্তু আপনি 10টার সময় ঘুমিয়ে পড়বেন। আপনি 12টার সময় মেসেজটা শিডিউল করে রাখলে ঠিক 12টার সময় আপনার বন্ধুর কাছে ওই মেসেজটা পৌঁছে যাবে। হ্যাঁ, গুগল মেসেজ সার্ভিসে এটা দেওয়া হয়েছে। আপনাদের ফোনে আপনারা যারা গুগলের মেসেজ সার্ভিস ইউজ করেন, মেসেজ অ্যাপ্লিকেশনটা ইউজ করেন, তাদের জন্যই কিন্তু এই সুবিধাটা রয়েছে এবং সকলে এখনও পায়নি, ধাপে ধাপে পাবেন, অবশ্যই আপনার ফোনেও আসবে। তো প্রথমত বলে দিই, এখানে এই যে ফিচার্সটা সেটা কিন্তু আমি নোকিয়া 1100 আজ থেকে 4-5 বছর আগে যে ফোনটা ইউজ করতাম সেই নোকিয়ার ফোনে ছিল, সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিচার্স ফোনে। তো এতদিন পরে সেই গুগল এই ফিচার্সটা রোল আউট করছে। নোকিয়ার কথা যখন উঠলোই তাহলে নোকিয়ার দুটো ফিচার ফোন সম্পর্কে আপনাদের একটু খবর দিয়ে দিই। নোকিয়া আরও দুটো নতুন ফিচার ফোন লঞ্চ করছে, নোকিয়া 6300 এবং নোকিয়া 8000। অলরেডি 8 থেকে 10 বছর আগে এই দুটো ফোন কিন্তু তারা লঞ্চ করিয়েছিল, আবার এই দুটো ফোনকে রিনোভেট করে কিন্তু তারা লঞ্চ করছে। তবে এবারের এক্সাইটিং ফিচার্স তারা এখানে কিন্তু 4G সাপোর্টেড দিয়ে দিচ্ছে এই ফিচার ফোনে। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমরা জিওর ফোনে কিন্তু 4G সাপোর্ট পেতাম, অবশেষে এখানে নোকিয়া কিন্তু আরম্ভ করে দিল। এবং এই যে নোকিয়ার দুটো ফোন এটা কিন্তু কাইওএস বেসড হবে, যেটা কিন্তু জিও ফোনেও আমরা সেম ওএসটা পাই। অর্থাৎ এখন নোকিয়ার এই ফোনে আমরা ইউটিউব দেখতে পারবো, হোয়াটসঅ্যাপ করতে পারবো এবং কয়েকটা অবশ্যই ছোটোখাটো অ্যাপ্লিকেশনও আমরা এখানে ইউজ করতে পারবো। এরপর আসি সেলের খবরে। একের পর এক সেল চলছে, অ্যামাজনে চলছে, ফ্লিপকার্টে চলছে। অ্যামাজনে অলরেডি কিন্তু একটা সেল চলছে, ফ্লিপকার্টে একটা সেল শেষ হয়েছে, আরও একটা সেলের দিন কিন্তু ঘোষণা হয়ে গেছে। 8 থেকে 13 তারিখ পর্যন্ত ফ্লিপকার্টে চলবে বিগ দেওয়ালি সেল এবং এখানেও আপনি 10% কিছু সিলেক্টেড ব্যাংকের উপর ছাড় পেয়ে যাবেন। এখানে রয়েছে এক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, সিটি ব্যাংক, এছাড়াও কোডাক ব্যাংক যেগুলো আগে ছিল। অবশ্যই এই সমস্ত ব্যাংকের কার্ড থাকলে আপনি কিছুটা ফায়দা তুলতে পারবেন। আপনারা যারা আগের যে অফারগুলো মিস করে গেছেন তাদের জন্য একটা ভালো দিন আসতে চলেছে।
এরপর আসি স্যামসাংয়ের খবরে। হ্যাঁ, স্যামসাং তাদের বাজেট ক্যাটাগরি একটা ফোন লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ার বাজারে। এখনও পর্যন্ত মডেল নাম্বার কনফার্ম নয়। এম সিরিজের আন্ডারে M12 হতে পারে, আবার এফ সিরিজের আন্ডারে F12 হতে পারে। তবে স্যামসাং অবশ্যই কনফিউশনে আছে। আমরা যেমন কনফিউশনে আছি এম সিরিজ আর এফ সিরিজের তফাৎটা কি, স্যামসাংও এখন কনফিউশনে পড়ে গেছে। তারা এম সিরিজের ফোন লঞ্চ করবে না এফ সিরিজে। অবশ্যই আমাদের কনফিউশন হলে ব্র্যান্ডেরও কনফিউশন হওয়াটা স্বাভাবিক। এবং যে সিরিজের আন্ডারেই ফোনটা আসুক না কেন, এখানে থাকবে 7000 mAh ব্যাটারি, আবার এক্সিনোসের প্রসেসরই থাকবে। আমি জানি না, হয়তো 9611 এই চিপসেটটাই এখানে ইউজ করা হবে। মোটামুটি 12 থেকে 14,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটা লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত এইটুকু খবর আছে, এই মাসের শেষের দিকে হয়তো ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে। এখন দেখা যাক, পরবর্তীতে কোনো খবর পেলে সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও এই ফোনটার কিন্তু একটা ব্যাক প্যানেলের ছবি সামনে এসছে। স্যামসাং গ্যালাক্সি A42 যে ফোনটার কথা আমি বলেছিলাম, সেই ফোনটার সাথে ব্যাক প্যানেলটা অনেকটা মিলে যাচ্ছে। এখন দেখা যাক, একটা ইউনিক ডিজাইন লাগছে স্যামসাংয়ের পক্ষ থেকে। স্যামসাংয়ের কথা যখন উঠলোই, তখন স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসরকে নিয়ে দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। হ্যাঁ, স্যামসাংয়ের এক্সিনোসের কথা উঠলেই আমরা যেন একটু নাক ছিটকাই। এক্সিনোসের প্রসেসর আছে ফোনটাতে, ফোনটা ভালো না, এই ধরনের আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে। তবুও স্যামসাং কিন্তু এটার খবর রেখেছিল, এবং স্যামসাং একটা বড় টাকা কিন্তু অলরেডি এক্সিনোসের পেছনে খরচ করে ফেলেছে। তারা ARM এর সাথে কোলাবোরেশন করেছে, তারা AMDর সাথে কোলাবোরেশন করেছে, করে কিন্তু তারা তাদের চিপসেটটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করছে। হ্যাঁ, এবং এর ফলই কিন্তু এবার স্যামসাং পেতে চলেছে। 2021 সালে স্যামসাংয়ের ফোনে শুধু আমরা কিন্তু এক্সিনোস প্রসেসর পাবো না, স্যামসাং এই এক্সিনোস প্রসেসরটাকে বেচেও কিন্তু তাদের কিছুটা লাভ ঘরে তুলবে। এক্ষেত্রে তারা ভিভো, ওপোর মতো কোম্পানি, এর সাথে শাওমিকেও কিন্তু এক্সিনোস প্রসেসরটাকে ইউজ করতে দেবে। আর স্যামসাং কিন্তু শুধুমাত্র নিজের মোবাইল বিক্রি করে লাভ করে না, স্যামসাং তার ডিসপ্লেটা অন্য কোম্পানিকে বিক্রি করে, তার ক্যামেরা সেকশনের ক্যামেরা সেন্সারটাকে অন্য কোম্পানির হাতে বিক্রি করে। এবার হয়তো তাদের এই প্রসেসরটাকে অন্য কোম্পানিকে বিক্রি করবে। আগের দিন বলছিলাম না, স্যামসাং এক এবং অদ্বিতীয় হয়ে উঠতে পারে এবং একা এই স্মার্টফোন জগতে রাজত্ব করতে পারে। আপনারা যদি ভিডিওটা মিস করে গিয়ে থাকেন, আই বাটনে লিঙ্ক দিলাম, এবং রিকোয়েস্ট করছি ভিডিওটা একবার দেখে নেবেন। স্যামসাংয়ের যে মনোপলি নিয়ে চেষ্টা চলছে, অবশ্যই আপনারা সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। স্যামসাংকে ছেড়ে এবার আসি আমরা একটু অ্যাপেলের খবরে। যুদ্ধ তো রাজাই রাজাই হয়। হ্যাঁ, সুতরাং স্যামসাংকে নিয়ে আলোচনা হলো আর অ্যাপেলকে নিয়ে আলোচনা হবে না, এটা তো কখনোই হতে পারে না। এতদিন পর্যন্ত অ্যাপেলের কাছে আমাদের অভিযোগ ছিল আইফোন 13, আইফোন 12, আইফোন 11 এই সমস্ত যে ফোনগুলো আসছে বা পেটেন্ট আমরা আইফোন 13 দেখে ফেলেছি, তো সেক্ষেত্রে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। অবশেষে একটা পেটেন্ট সামনে এসছে, যেখান থেকে দেখা যাচ্ছে আইফোন পরবর্তী সিরিজে অর্থাৎ আইফোন 14-এ আমরা নাকি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেতে পারি। আমি জানি না এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের টেকনোলজি কী হবে, এখনও পর্যন্ত কোথাও এই তথ্য নেই। তবে আমরা যে এতদিন পর্যন্ত আইফোনের তরফ থেকে সিকিউর ফেস রেকগনাইজেশন টেকনোলজিটা পেতাম, যেটা 3D ফেস রেকগনাইজেশন অ্যান্ড্রয়েডের থেকে অত্যন্ত সিকিউর, আমি মেনলি ওই ফিচার্সটাকে হয়তো মিস করব। আর অ্যাপেল যদি এখানে 3D ফেস রেকগনাইজেশন প্লাস এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যাড করে দেয়, তাহলে জেনে রাখবেন আপনার দুটো কিডনি বেচার কিন্তু সময় হয়ে এসছে। তো সেক্ষেত্রে আরও একটা কথা, এখানে যদি এত বড় স্যামসাং অ্যাপেল একটা নচ দেয়, সেখানে 3D ফেস রেকগনাইজেশন অ্যাড করলো, তার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যাড করলো ইন ডিসপ্লে, খুব একটা কি দেখতে ভালো লাগবে? দেখা যায়। এছাড়াও অ্যাপেলের তরফ থেকে আরও একটা ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে দিই। গেজেস যেটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই পেটেন্টটা পাচ্ছি। অ্যাপেল কিন্তু একটা ফোল্ডিং ফোনের ওপর কাজ করছে, যার পেটেন্টটা অ্যাপেল কিন্তু তুলে ধরেছে, এবং বলা হচ্ছে এই যে ফোল্ডিং ফোন সেটা কিন্তু খুবই ফ্লেক্সিবল হবে, স্যামসাংয়ের থেকেও নাকি ফ্লেক্সিবল হবে। সো বুঝতেই পারছেন, এবং এটা কটা পার্টে আসবে, কি হবে, এখনও পর্যন্ত এটা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে। তবে অ্যাপেল যখন হাত দিয়েছে না, আপনার শুধুমাত্র দুটো কিডনি নয়, আপনার জমি বাড়িও হয়তো বেচতে হতে পারে শুধুমাত্র অ্যাপেলের এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অথবা এই ফোল্ডিং ফোন হাতে নিয়ে দেখার সৌভাগ্যের জন্য। এরপর আসি রেডমির খবরে। রেডমি নোট 10 সিরিজকে নিয়ে জল্পনা তো একদম তুঙ্গে। আগের দিনই বলছিলাম রেডমি 9 সিরিজের আরও 3টে ফোন চায়নার বাজারে লঞ্চ করবে, এবং ওই 3টে ফোনের মধ্যে থেকে রেডমি নোট 10 সিরিজ গ্লোবালি লঞ্চ করবে রিব্র্যান্ডেড হয়ে। প্রথমত বলে দিই, রেডমি 9 সিরিজের একটা ফোনে যে ডিসপ্লে স্পেসিফিকেশনটা সামনে এসছে, সেখানে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ IPS প্যানেলের ডিসপ্লে থাকবে, এবং সেক্ষেত্রে 120 হার্জের রিফ্রেশ রেট থাকবে। অন্যদিকে ডিজিটাল চার্জ স্টেশনের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আজকে আরও একটা লিক উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে রেডমি নোট 10 সিরিজে IPS প্যানেলের ডিসপ্লে থাকবে, এটা আমরা আগেই জানতাম, এবং সেম 120 হার্জের রিফ্রেশের এই রেডমি নোট 10 সিরিজের ফোনগুলোতেও থাকবে। সুতরাং বুঝতেই পারছেন, একদম সঠিক খবর। রেডমি 9 সিরিজ চায়নার বাজারে আরও 3টে নতুন ফোন লঞ্চ করবে, এবং সাথে সাথে গ্লোবালি রেডমি নোট 10 সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, হয়তো এই নভেম্বরের শেষের দিকেই আপনারা লঞ্চ ডেট পেয়ে যাবেন। এই কয়েকদিন আগে MI 10T Pro ভারতের বাজারে লঞ্চ করলো। হ্যাঁ, চায়নার বাজারে আরও একটা নতুন ফোন লঞ্চ করেছিল MI 10T Lite। অবশেষে হয়তো MI 10T Lite ইন্ডিয়ার বাজারে লঞ্চ করতে চলেছে, কারণ MI এর একটা নতুন ফোন BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। সুতরাং আমরা আশা করতে পারি MI 10T Lite খুব তাড়াতাড়ি ভারতবর্ষের বাজারে আসছে। এখন দেখা যাক কোন প্রাইস পয়েন্টে আসে। পরে আসি পোকোর খবরে। হ্যাঁ,
পোকো আজকে অফিসিয়ালি বাংলাদেশের বাজারে 3টে ফোন লঞ্চ করিয়ে দিয়েছে, পোকো C3, পোকো M2 এবং পোকো X3 NFC। প্রথমত বলে দিই 3টে ফোনই আমার ওভার প্রাইস লেগেছে, কারণ পোকো C3 প্রায় 11,999 টাকা এবং পোকো M2 যে ফোনটা প্রায় 15,999 টাকা। পোকো X3 আমাদের বাজারে যেটা 16 থেকে 17,000 টাকায় পাওয়া যাচ্ছে 25,999 টাকায় বাংলাদেশ। আই কান্ট বিলিভ, সত্যি বলছি, অবশ্যই বাংলাদেশে আরও অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে পোকোর এই ফোনটা লঞ্চ করানোর দরকার ছিল। সো দেখা যাক কী হয়। এরপরে সবশেষে আসি রিয়েলমির খবরে। হ্যাঁ, রিয়েলমির আরও একটা নতুন ফোন ECC সার্টিফিকেশন সেকশনে লিস্টেড হয়েছে এবং যার মডেল নাম্বার RMX3131। তো এখনও পর্যন্ত জানা যায়নি এটা কোন মডেল নাম্বারে ভারতবর্ষের বাজারে বা অন্যান্য জায়গায় লঞ্চ করবে। তবে এটা জানা যাচ্ছে RMX2121 এই ফোনটা রিয়েলমি 7 নাম নিয়ে লঞ্চ করেছিল, অতএব RMX3131 রিয়েলমি 8 নাম নিয়ে লঞ্চ করা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। এখনও পর্যন্ত কি স্পেসিফিকেশন হবে, ডিসপ্লে কি হবে, ব্যাটারি কি হবে, কিচ্ছু জানা যায়নি। তবে ECC সার্টিফিকেশন সেকশনে একটা ফোনের নাম দেখা গেছে, তো দেখা যাক রিয়েলমির তরফ থেকে আবার আমরা নতুন কি ফোন পাই। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানান। ভালো লাগলে একটা লাইক করুন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা শুধুমাত্র আপনার জন্য দেওয়া আছে। আর আপনারা চাইলে পারেন, আপনারা তার প্রমাণ দেখিয়েছেন। আমি যেদিন একটু লাইক করতে বলি, রিকোয়েস্ট করি, সেদিন আপনারা লাইক দিয়ে ভরিয়ে দেন, অন্যদিন ভুলে যান। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এরপর আসুন এক বন্ধুর কমেন্ট পর্বে। গতদিনের পর্বে কমেন্ট করেছেন প্রত্যয় আরাফি, এভাবেই ভিডিও বানান, আমরা আপনার সাথে থাকবো। ধন্যবাদ ভাই আপনাকে এভাবেই পাশে থাকার জন্য। আর আমি জানি আপনারা সকলেই আমার পাশে আছেন, কারণ এটা আমাদের কোনো চ্যানেল নয়, এটা আমাদের কোনো পেজ নয়, এটা আমাদের একটা ফ্যামিলি। আর এই ফ্যামিলিকে আরও বৃহত্তর করে গড়ে তোলার দায়িত্ব শুধুমাত্র আমার, আপনার সকলে।